গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি আগাথা ক্রিস্টির একটি মিস্ট্রি থ্রিলার, ক্যারিবিয়ান মিস্ট্রি। পড়ছি এর তৃতীয় ও শেষ পর্ব। একসময় ক্যানন প্রেসকট বোনের সঙ্গে হোটেলে ফিরে গেলেন। ততক্ষণে গ্রেগরি ডাইসন জল থেকে উঠে এসেছেন। লাকি বালির উপরে শায়িত। ইভিলিন তার দিকে তাকিয়েছিল। তা লক্ষ্য করে মিস মার্পল অকারণেই কেমন শঙ্কিত হয়ে উঠলেন। একটু পরে তিনিও ধীর পায়ে নিজের বাংলোর দিকে হেঁটে চললেন। পথে মিস্টার রাফায়েল আর এস্থার ওয়াল্টার্সের সঙ্গে দেখা হয়ে গেল। মিস্টার রাফায়েল তাকে দেখে নিঃশব্দে হাত নাড়লেন। বাংলোয় ফিরে এসে বিছানায় গা এলিয়ে দিলেন। নিজেকে খুবই ক্লান্ত মনে হচ্ছিল তার। কয়েক মুহূর্তের জন্য বুঝি ঘুমিয়েও পড়েছিলেন। চোখের পাতা খুলতেই মনে হলো কেউ যেন বাইরে থেকে জানলায় উকি মারবার চেষ্টা করছে। ছায়ার আভাস দেখে তার মনে হলো লোকটি জ্যাকসন। লোকটির এমন ব্যবহারের কারণ বুঝতে পারলেন না। তিনি ঘুমিয়ে রয়েছেন কিনা তাই জানতে কি। মিস মার্পল বিছানা ছেড়ে উঠে পড়লেন। বাথরুমে ঢুকে জানলা দিয়ে বাইরে তাকালেন। পাশের বাংলোটি মিস্টার রাফায়েলের। দেখা গেল জ্যাকসন তার সামনে দাঁড়িয়ে আছে। সচকিতভাবে এদিক ওদিক তাকাচ্ছে। কারোর চোখে না পড়ে। নিশ্চয় কোনো মতলব হাসিল করার সুযোগ খুঁজছে জ্যাকসন, অনুমান করলেন মিস মার্পল। সেই মুহূর্তে সকলেই সমুদ্র স্নানে ব্যস্ত। কারণ নজরের বাইরে বাংলোয় কিছু করতে চাইলে এই তার সুযোগ। জ্যাকসন নিশ্চিত হওয়ার জন্যই তার জানালায় উকি দিয়েছিল। রবারের চপ্পল পায়েই শিকারী বেড়ালের মতো সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে এলেন মিস মার্পল। মিস্টার রাফায়েলের বাংলোটা ঘুরে কোণের দিকে চলে গেলেন। খুবই সন্তর্পণে জানলার নিচে হাঁটু মুড়ে বসে পড়লেন। বাংলোর জানলাগুলো খুব নিচু। কিছু লতা গাছের আড়াল থেকে তিনি ঘরের ভেতরে তাকালেন। দেখা গেল ঘরের মাঝখানে একটা সুটকেসের সামনে বসে আছে জ্যাকসন। সুটকেসের ঢাকনা খোলা। মিস মার্পল লক্ষ্য করলেন বেশ কিছু কাগজপত্র সুটকেস থেকে বার করে আনল জ্যাকসন। দ্রুত চোখ বুলিয়ে কাগজগুলো দেখে চলেছে। বেশিক্ষণ সেখানে থাকতে চাইলেন না মিস মার্পল। জ্যাকসন চুরি করে কাগজপত্র দেখছে ব্যাপারটা বুঝতে পেরেই তিনি সন্তর্পণে সরে এলেন জানলা থেকে। ফিরে এলেন নিজের বাংলোয়। একটু পরে তিনি তীরের দিকে গিয়ে একটা খালি চেয়ারে বসে পড়লেন। অদূরেই বসেছিলেন মিস্টার রাফায়েল। তার দিকে না ফিরেই মিস মার্পল বললেন, আপনি জানেন জ্যাকসন আপনার কাগজপত্র হাতড়ে বেড়ায়। একবার ধরা পড়েছিল। আপনি দেখেছেন? হ্যাঁ, জানলা দিয়ে দেখলাম। আপনার সুটকেস খুলে কাগজপত্র দেখছে। খুবই উদ্যোগী লোক। কোনোভাবে সুটকেসের চাবি হাতড়েছে। তবে ওর কাজে লাগবার মতো কোনো কিচ্ছু খুঁজে পাবে না। আশেপাশে কেউ ছিল না। এস্থার ওয়াল্টার্স জলে নেমে আছে। মিস্টার রাফায়েল বললেন, আপনাকে বলছি, বয়সের কথাটা ভাববেন। খুব বেশি ঝুঁকি নেবেন না। ভুলে যাবেন না এখানে এমন একজন আছে যে বিবেকহীন নির্মম জীব। স্টিল ব্যান্ডের বাজনা অনেকক্ষণ থেমে গেছে। চারদিক নিস্তব্ধ। ঘুমিয়ে পড়েছে গোল্ডেন পাম্প। সেই রাতে টিম কেন্ডাল ছুটে গিয়ে ইভিলিনকে তার বাংলো থেকে ডেকে নিয়ে চলল। মলি কেন্ডাল অসুস্থ হয়ে পড়েছে। টিম বলল, মনে হচ্ছে কিছু খেয়েছে। ইভিলিন গিয়ে দেখল বিছানায় শায়িত মলির পাশে টেবিলে রয়েছে অর্ধেক ভর্তি একটা জলের গ্লাস। গ্লাসের পাশেই খালি ট্যাবলেটের শিশি। টিম বলল, ওটা ঘুমের ওষুধের শিশি। মনে হয় সবগুলোই খেয়ে নিয়েছে। ইভিলিন বলল, আমি রয়েছি এখানে। তুমি শিগগিরই ডক্টর গ্রাহামকে ডেকে নিয়ে এসো। যাবার আগে কাউকে বলে যাও কড়া এক কাপ কফি বানিয়ে পাঠিয়ে দিতে। ডাক্তার গ্রাহাম যাবার আগে টিমকে আশ্বাস দিয়ে বললেন, আর ভয় নেই। সময় মতোই আমরা উপস্থিত হতে পেরেছিলাম। তবে বিপদ ঘটাবার মতো বেশি খাননি মিসেস কেন্ডাল। খুব অল্প সময়ের মধ্যেই মলি চোখ মেলে তাকাল। ইভিলিন পাশেই ছিল। জিজ্ঞেস করল, কেন এ কাজ করেছিলে মলি? ভয়ে, ক্ষীণ কণ্ঠে বলল মলি। কিসের ভয়? জবাবে চোখ বুঝল মলি। টিমের অফিসে বসে ডাক্তার গ্রাহাম বললেন, আপনার স্ত্রীর ব্যাপারে কয়েকটা জরুরি কথা বলতে এলাম। শুনলাম উনি কিছুদিন ধরে নাকি দুঃস্বপ্ন দেখছেন। হ্যাঁ, প্রায় মাসখানেক ধরে এরকম চলেছে। আমার ধারণা মিসেস কেন্ডাল কোনো বিশেষ লোক সম্পর্কে মনে মনে খুবই ভীত। এ ব্যাপারে আপনাকে কিছু বলেছেন? হ্যাঁ, জানিয়েছিল। কেউ নাকি ওকে অনুসরণ করে। মিসেস কেন্ডালের কোনো শত্রু আছে বলে জানেন আপনি? না, কোনো শত্রুর কথা আমি জানি না। আপনার বিয়ের আগে মলি কারো বাগদত্তা ছিল কিনা বলতে পারবেন? ওরকম কারোর পক্ষে ঈর্ষাবশত তাকে ভয় দেখানো স্বাভাবিক। আমার জানা নেই। তবে আমার আসার আগে মলি একজনকে বিয়ের পাকা কথা দিয়েছিল, কিন্তু বাড়ির সকলে এই বিয়ের বিরুদ্ধে ছিল। বুঝেছি। টিম,
আপনার স্ত্রীর বিষয়ে আমার পরামর্শ হলো যত তাড়াতাড়ি সম্ভব তাকে কোনো মনোরোগ বিশেষজ্ঞ দেখানো। এরকম একজন ভালো বিশেষজ্ঞ আছেন কিংস্টনে। তাছাড়া নিউ ইয়র্কে তো রয়েছেই। কোনো বিশেষ কারণে আপনার স্ত্রীর মনে ভয় জন্মেছে, বিশেষজ্ঞের পরামর্শ নিলেই তা কেটে যাবে। ডাক্তার গ্রাহাম টিমকে আশ্বস্ত করে বিদায় নিয়ে চলে গেলেন। মলিকে দেখাশোনা করা, আবার হোটেল চালানো, দুই দিকের চাপে নাজেহাল হতে হতো টিম কেন্ডালকে, যদি না ইভিলিন তার কাজের দায়িত্ব কিছুটা হালকা করে দিত। পুরো একটা বেলা মলির কাছে ছিলেন ইভিলিন, কিন্তু পরদিন প্যালিক্যান পয়েন্টে পাখি দেখতে যাবার কথা ছিল সঙ্গীদের সঙ্গে। তাই মলির দেখাশোনার দায়িত্ব স্বতঃপ্রবৃত্ত হয়ে মিস মার্পলি হাতে নিলেন। আজ তোমাকে খুব ভালো লাগছে মলি, খুব আনন্দ হলো, বললেন মিস মার্পল। আমি ভালোই আছি, কেবল ঘুম পায়। বেশ তো, ঘুমোবার চেষ্টা করো। আমি কথা বলবো না, চুপচাপ বসে সেলাই করব। মলি মলিন মুখে সামান্য হেসে বাম দিকে পাশ ফিরে শুল। আমি একটু ঘুমোই মিস মার্পল। দীর্ঘকালের সেবাব্রতের অভিজ্ঞতা রয়েছে মিস মার্পলের। তার মলিন শ্বাসপ্রশ্বাস খানিক নিয়মিত হলে তিনি উঠে মলির বিছানার চাদর চারপাশ থেকে টেনে গদির নিচে গুঁজে দিলেন। হঠাৎ গদির নিচে একটা বই হাতে ঠেকল তাঁর। একটু আশ্চর্য হলেও বইটা টেনে বার করলেন। চকিতে একবার মলির দিকে দৃষ্টি ফেরালেন মিস মার্পল। মনে হল মলি নিদ্রিত। তিনি বইটির মলাট উল্টে দেখলেন। একটা স্নায়ুরোগ সংক্রান্ত বই। যেখানে মার্ক রাখা ছিল সেই পাতায় মানসিক ব্যাধির নানা উপসর্গের কথা লেখা রয়েছে। কয়েক পাতায় চোখ বোলানোর পরেই মিস মার্পলের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বই বন্ধ করে কয়েক মুহূর্ত কি ভাবলেন। বইখানা আবার যেখান থেকে বের করেছিলেন সেখানেই রেখে দিলেন। কি ভেবে পেছনে ফিরে তাকালেন। তার চোখে পড়ল মলি চোখ মেলে তাকিয়ে তাকে লক্ষ্য করছিল। আবার চোখের পাতা বুজে গেল। চকিতের জন্য তার সন্দেহ হল মলি সত্যি কি ঘুমিয়েছে, না তার সবটাই ভান। সঠিক কিছু বোধগম্য হল না তার। তবু তার মনে হল মলির চোখে যেন ধূর্ততার ছায়া দেখতে পেলেন। তিনি তার নিজের চেয়ারে ফিরে এলেন। নানান চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগল। বেশিক্ষণ চেয়ারে স্থির হয়ে বসতে পারলেন না তিনি। উঠে দাঁড়িয়ে ঘরে খানিকক্ষণ পায়চারি করলেন। দুদিকের জানলায় কিছুক্ষণ দাঁড়ালেন। তারপর কি ভেবে জানলার পাল্লা খুলে বাইরে বেরিয়ে এলেন। এরপর ভেতরে লক্ষ্য করে বললেন, বাংলো থেকে একটু ঘুরে আসি বুঝলে, সেলাইয়ের নকশাটা ফেলে এসেছি। আমি ফিরে না আসা পর্যন্ত ঠিক থেকো। কোনো জবাব এলো না। তিনি বুঝতে পারলেন মলি এবারে সত্যি ঘুমিয়ে পড়েছে। সামনের ফাঁকা জায়গা বরাবর এগিয়ে সিঁড়ি ধরে ডান দিকের পথ ধরলেন। পাশেই চোখে পড়ল একটা হিবিস্কাস ঝোপ। তীব্র দৃষ্টিতে ঝোপের ভেতরটা একবার দেখে নিলেন। ফুলের ঝোপ পার হয়ে বাংলোর পেছনে গিয়ে দ্বিতীয় দরজা দিয়ে আবার ভেতরে ঢুকলেন। সেখান থেকে একটা ছোট ঘর পার হয়ে মূল শোবার ঘরে পৌঁছানো যায়। ঘরে পর্দা ঝোলানো। মিস মার্পল চারপাশে তাকিয়ে দেখলেন। তারপর পর্দার আড়ালে আত্মগোপন করলেন। মলির ঘরে কেউ ঢুকলে এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যাবে। মিস মার্পল যা দেখতে চাইছিলেন মিনিট ৫-৬ পরেই তা দেখতে পেলেন। আধখোলা জানালা পথে জ্যাকসনের চেহারা ভেসে উঠল। জানালায় আঙুলের টোকা পড়ল। ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। চারপাশে ধূর্ত দৃষ্টি বুলিয়ে নিল জ্যাকসন। পর মুহূর্তে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে মিস মার্পল ঘরের লাগোয়া বাথরুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। দেখতে পেলেন জ্যাকসন হাত ধোয়া বেসিনের ওপরের তাকে চোখ বোলাচ্ছে। মিস মার্পলের ওপর চোখ পড়তেই হকচকিয়ে গেল। ওহ, আপনি মিস্টার জ্যাকসন, বললেন মিস মার্পল। কিছু চাইছিলেন বুঝি? আমি মিসেস ক্যান্ডেলের মুখে মাখার ক্রিমটা দেখতে চাইছিলাম, ব্র্যান্ডটা। জ্যাকসনের হাতে ধরাও ছিল একটা মুখে মাখার ক্রিমের কৌটো। তৎপরতার সঙ্গে সে এটা কাজে লাগিয়েছে। কৌটোটা নাকের কাছে এনে জ্যাকসন বলল, চমৎকার গন্ধ, এই ব্র্যান্ডটাই ভালো। এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে বলে মনে হচ্ছে, বললেন মিস মার্পল। কিছুকাল এসব তৈরির কারখানায় কাজ করেছিলাম। প্রসাধনী বিষয়ে অনেক কিছু জানা হয়ে গিয়েছিল। এটার জন্যই আপনি? ঠিক এজন্যে নয়। মিসেস ওয়াল্টার্স সেদিন তার লিপস্টিক মিসেস কেন্ডালকে দিয়েছিলেন, সেটাই ওর জন্য নিয়ে যেতে এসেছিলাম। বুঝেছি, সেটা পেলেন? মিসেস কেন্ডালের হাত ব্যাগে রয়ে গেছে মনে হয়। যাক, মিসেস ওয়াল্টার্স অবশ্য সেভাবে বলেননি। জ্যাকসন তাকের বাকি প্রসাধনীগুলো তাকিয়ে দেখতে লাগল। আজকাল বাজারে অনেক সস্তার জিনিস বেরিয়েছে, তার কোনো কোনোটা খুবই বিপজ্জনক, বলল জ্যাকসন। হ্যাঁ, ঠিকই বলেছেন, বললেন মিস মার্পল। আমিও জানি সেটা।
এসব কথা আপনাকে বোধহয় মেজর পেলগ্রেভ বলেছিলেন, তাই না? হ্যাঁ, মানে তিনি বলেন, তিনি এসব খবর রাখতেন, কিন্তু অনেক ব্যাপারই তো লোককে যা বলতেন তা সঠিক নয়। মেজর পেলগ্রেভ এমনই অনেক অনাসৃষ্টি ঘটিয়েছেন। এই সময় লাকি ডায়সনের অবয়ব ভেসে উঠল বেডরুমের জানলায়। মিস মার্পল দৃষ্টি ফেরালেন তার দিকে। ওহ, আপনি, বললেন লাকি। ভাবছিলাম মলের কাছে কিছুক্ষণ বসবো কিনা। মলে এখনো ঘুমিয়ে রয়েছে মনে হয়, তবে ভালো আছে। আপনার তো ওদের সঙ্গে পাখি দেখতে যাবার কথা ছিল, তাই যাব ভেবেছিলাম, কিন্তু বিশ্রী মাথা ধরল বলে শেষ মুহূর্তে আর যাইনি। তাই ভাবলাম যদি এখানে কোনো কাজে লাগতে পারি। খুব ভালো কথা, আমি এখানেই রয়েছি। মিস মার্পল তার চেয়ারে ফিরে গিয়ে বসলেন। লাকি কয়েক মুহূর্ত ইতস্তত করে চলে গেলেন। ততক্ষণে বাথরুমের পাশের অন্য দরজা দিয়ে জ্যাকসনও বেরিয়ে গেছে। জ্যাকসন যে ক্রিমের কৌটো হাতে নিয়েছিল সেটা তাক থেকে তুলে নিয়ে মিস মার্পল নিজের পকেটে পুরে ফেললেন। টিম ইতিমধ্যে ফিরে এসে মলের দেখাশোনা করছিল। নৈশ ভোজের সময় মিস মার্পল মলের কাছে থাকবেন এমন ব্যবস্থাও হয়েছিল। টিম মিস মার্পলকে জানিয়েছিল ওই সময়টায় মিসেস হিলিংডন ও মিসেস ডাইসনও মলের কাছে থাকতে পারে। হোটেলের সামনের পথ ধরে নিজের বাংলোর দিকে ফিরে চলেছিলেন মিস মার্পল। এই মুহূর্তে কি কর্তব্য সে কথাই মাথায় ঘুরছিল। মেজর পেলগ্রেভ তার বিরক্তিকর গল্প বলার সময় এমন হঠকারী মন্তব্য করেছিলেন যে তা অন্যের কানেও ঢুকেছিল, আর তারই পরিণতিতে ২৪ ঘন্টার মধ্যেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হল। এ পর্যন্ত সবই পরিষ্কার, কিন্তু এরপর থেকেই দেখা দিয়েছে জটিলতা। কেউ যে নিহত হতে চলেছে এই ভাবনা ক্রমশই তার মধ্যে প্রবল হয়ে উঠেছিল। কিন্তু সম্ভাব্য সেই ব্যক্তির পরিচয় না জানা পর্যন্ত মনের অস্বস্তি কাটবেন না তার। কে সেই লোক? জোয়ান প্রেসকট, গ্রেগরি ডাইসন, নাকি লাকির স্বামী গ্রেগরি ডাইসন? লাকি কি নতুন স্বামী লাভের জন্য লালায়িত হয়ে পড়েছে? তাহলে অবশ্য তার দুদিক থেকেই লাভ। গ্রেগরি ডাইসনের বিধবা স্ত্রী হিসেবে বিপুল অর্থ আর মুক্তি। মিস্টার রাফায়েলকে নিয়ে জ্যাকসন চলে গিয়েছিল। মিসেস এস্থার ওয়াল্টার্স বারান্দার চেয়ারে বসেছিল। মিস মার্পলকে দেখে জিজ্ঞেস করল, আজ সারা বিকেল আপনাকে দেখতে পাইনি। মলির কাছে ছিলাম আমি, ওকে আজ অনেক সুস্থ দেখলাম, বললেন মিস মার্পল। এস্থার মৃদু হেসে বলল, আমার কথা কি কেউ মানবে? আমি জানি ওর কিছু হয়নি। কপাল কুঞ্চিত হল মিস মার্পলের। বললেন, ওরা আত্মহত্যার চেষ্টা বলছেন। আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না ও বেশি মাত্রায় ঘুমের ওষুধ খেয়েছিল। আমার বিশ্বাস ডাক্তার গ্রাহামেরও তাই অভিমত। বুঝতে পারছি না এ কথা কেন বলছেন। ওর উদ্দেশ্য হল অন্যের নজর আকর্ষণ করা। আমি ওর সম্পর্কে অনেক কিছু শুনেছি। ওর এসব ব্যাপারে একজন পুরুষ জড়িত আছে। একসময় সেই লোককে বিয়ে করার জন্যই উতলা হয়ে উঠেছিল মলি। বাড়ির লোকের আপত্তির জন্য অবশ্য তা সম্ভব হয়নি। এরকম কিছু আমিও মনে হয় শুনেছি, বললেন মিস মার্পল। টিমকে বিয়ে করলেও সেই লোক তার পেছন ছাড়েনি। আমার কেমন মনে হয় মলিকে অনুসরণ করে সেই লোক এখানেও হাজির হয়েছে। কিন্তু কে সেই লোক? আমি জানি কে সে। ওরা এ ব্যাপারে খুবই সতর্ক। তাহলে মলি কি এখনও সেই লোকের অনুরক্ত? তা না হলে সেই লোক পেছন নেবে কেন? কিন্তু আমি জানি লোকটা ভয়ানক বদ। এইসব মেয়েদের হাত করে কাজ করিয়ে নিতে তার জুড়ি নেই। লোকটা অতীতে এ ধরনের কিছু করেছে কিনা আপনি জানেন? রটনা কত রকমই তো হতে পারে, তাতে কি? লোকটা হয়তো বিবাহিত ছিল, সে কারণেই বাড়ির লোকে আপত্তি করেছিল। এমনও হতে পারে সত্যিকারের একজন বদলোক ছিল, কিংবা পানা শিখত। বেআইনি কোনো কাজে লিপ্ত থাকাও অসম্ভব নয়। তবে এটা ঠিক, মলি আজও তাকে পছন্দ করে। আমি এ ব্যাপারে নিশ্চিত। আপনি নিজে কিছু দেখেছেন বা শুনেছেন? এস্থার বলল, আমি যতটা জানি এতটাই বলেছি। ওইসব খুনের ব্যাপার? খুনের ব্যাপারগুলো ভুলে যাওয়াই উচিত। যা ঘটেছে ঘটে গেছে, তা নিয়ে অত মাতামাতি করার কি আছে? আপনি মিস্টার রাফায়েলকে এর মধ্যে জড়িয়েছেন। আমি জানি যতই চেষ্টা করুন আর বিশেষ কিছু জানতে পারবেন না। আপনি দেখছি অনেক কিছুই জানেন, বললেন মিস মার্পল। সবকিছু আপনার প্রকাশ করা উচিত। এতে কি লাভ হবে? আমি কিছুই প্রমাণ করতে পারব না। এমনও তো হতে পারে আপনি কিছু প্রকাশ না করার জন্যে আবার একটা খুন হল। এরকম কিছুই ঘটবে না, আমি নিশ্চিত, জোরের সঙ্গে বলল এস্থার। আমার মনে হয় মলি যদি লোকটার সঙ্গে কোথাও চলে যায় তাহলে সব দিক থেকেই ভালো হয়। আমাদের কাউকেই আর ভেবে অস্থির হতে হবে না। কথা শেষ করে এস্থার তার ঘড়ির দিকে তাকালো। বলল, রাতের খাওয়ার সময় হয়েছে।
আমাকে এখনই পোশাক বদলাতে হবে। মিস মার্পল এস্থারের গমন পথের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। পেছন থেকে ডাক্তার গ্রাহামের কণ্ঠস্বর শুনে ভাবনায় ছেদ পড়ল। ডাক্তার গ্রাহামকেই খোঁজ করছিলেন তিনি। ঘুরে তাকিয়ে বললেন, বিকেলটা মলি কেন্ডালের কাছেই ছিলাম। ও খুব দ্রুত সামলে উঠেছে দেখলাম। এতে অবাক হওয়ার কিছু নেই, বললেন ডাক্তার গ্রাহাম। জিনিসটা খুব বেশি মাত্রায় যায়নি। আমার ধারণা ছিল আতশিশি পিলি বুঝি খেয়ে বসে আছে, বললেন মিস মার্পল। অতগুলো খেয়েছিল বলে মনে হয় না। ট্যাবলেটের কিছুটা শিশি থেকে আগেই সরিয়ে রাখা হয়েছিল বলে আমার ধারণা। এমনও হতে পারে এ কাজটা ইচ্ছাকৃত, কিছু বোঝানোর জন্যই হয়তো। ওদের দুজনের মধ্যে যদি কোনো মনোমালিন্য ঘটে থাকে। না, ওদের মধ্যে তেমন কিছু আছে বলে মনে হয় না। ওরা পরস্পরকে ভালোবাসে, তবে এখনো কয়েকদিন ওকে নজরে রাখা দরকার। এরপর অভিবাদন জানিয়ে ডাক্তার গ্রাহাম হোটেলের দিকে পা বাড়ালেন। মিস মার্পল নিজের চেয়ারে বসেই নানা কথা ভাবতে লাগলেন। প্রেসকট যেসব কথা বলেছেন, এস্থার ওয়াল্টার্স যা বলল, আবার মেজর পেলগ্রেভের কথাও মনে পড়ল একে একে। ইতিমধ্যে স্টিল ব্যান্ড পূর্ণদমে বাজতে শুরু করেছে। সেই শব্দে চিন্তার ছেদ পড়ল না, কেননা তিনি যথেষ্ট অভ্যস্ত হয়ে উঠেছেন। মলির ধূর্তামি মাখানো দৃষ্টির কথা কিছুতেই ভুলতে পারছিলেন না মিস মার্পল। অথচ প্রথমে সবকিছুই তার কাছে কত স্বাভাবিক মনে হয়েছিল। কারোর মধ্যেই কোনো অস্বাভাবিকতা তিনি দেখতে পাননি। মলি আর টিম ক্যান্ডাল স্বাভাবিক উৎসাহী দুই তরুণ দম্পতি। হিলিংডনরা কত উচ্ছল, হাসি খুশি ও সুখী মনে হয়েছে। বেপরোয়া গ্রেগ ডায়সন আর লাকি যেন পৃথিবীটাকে হাতের মুঠোয় পুড়ে নেবার জন্যে ছটফট করছে। কত উজ্জ্বল তারা! চারজনের এই দলটাকে চমৎকার মানিয়েছিল। হাসি খুশি দয়ালু একজন যাজক ক্যানন প্রেস্টন, তার বোন জোয়ান প্রেস্টন চমৎকার বুদ্ধিদীপ্ত এক মহিলা। তারপর মিস্টার রাফায়েল, দারুণ ব্যক্তিত্বসম্পন্ন দৃঢ় চরিত্রের মানুষ। একবার তার সঙ্গে পরিচিত হলে সহজে ভুলতে পারা যায় না। মিস্টার রাফায়েল অশক্ত মানুষ। তিনি নিজে জানেন তাঁর দিন শেষ হয়ে এসেছে, কিন্তু কোনো জরুরি ব্যবস্থা নিতে হলে এই প্রভাবশালী মানুষটির সাহায্যই তাকে নিতে হবে। তিনি কি এতে সম্মত হবেন? এমনই নানান বিষয় ভাবতে ভাবতে মিস মার্পল তার চারপাশে তাকিয়ে দেখলেন। নৈশ বাতাস ভরপুর হয়ে উঠেছে আনন্দ কোলাহলে। সকলেই তখন খুশির জোয়ারে ভেসে চলেছে। টিম ক্যান্ডালও এই হাসি আনন্দের হাটে যোগ দিয়েছে। মিস মার্পল উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে তার বাংলোর দিকে ফিরে চললেন। একটা কলক গুঞ্জনের শব্দে আচমকা ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসলেন মিস মার্পল। ঘড়িতে রাত 2টো, অথচ মনে হচ্ছে বাইরে অনেক লোক কথা বলছে। ধীরে ধীরে ড্রেসিং গাউন গায়ে চাপালেন তিনি, চপ্পল পরলেন। তারপর মাথায় একটা উলের স্কার্ফ জড়িয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। চোখে পড়ল টর্চ হাতে অনেকে কি খুঁজে বেড়াচ্ছে। কয়েক পা এগিয়ে ক্যানন প্রেসকটকে দেখতে পেলেন তিনি। জিজ্ঞেস করলেন, কিছু ঘটেছে? ওহ মিস মার্পল, মিসেস ক্যান্ডেলকে পাওয়া যাচ্ছে না। তার স্বামী ঘুম ভেঙে গেলে দেখতে পান তিনি বিছানায় নেই। তাঁকেই খুঁজতে বেরিয়েছি আমরা। বলতে বলতে দ্রুত চলে গেলেন ক্যানন প্রেসকট। মিস মার্পল ধীর পায়ে তার পেছনেই চললেন। মলি বিছানায় নেই। ও কি আগেই এরকম একটা মতলব ভেজে রেখেছিল? স্বামী ঘুমিয়ে পড়লে পালাবে? কিন্তু এর উদ্দেশ্য কি? এস্থার ওয়াল্টার্স যা বলেছে, তাহলে তাই কি সত্যি? এর মধ্যে অন্য একজন পুরুষ জড়িয়ে আছে? চারপাশে চোখ বোলাতে বোলাতে এগিয়ে চললেন মিস মার্পল। কিছুটা এগুবার পর অস্পষ্ট ডাক শুনতে পেলেন তিনি। এই যে, এই দিকে, ওই তো! জায়গাটা হোটেল থেকে খানিকটা দূরে, সমুদ্রমুখী খাড়ির কাছাকাছি। বেশিরভাগ লোকই হোটেলে ঘুমিয়ে রয়েছে। খাড়ির ধারে দাঁড়িয়ে রয়েছে মাত্র কয়েকজন। একজন পেছন থেকে ছুটে এসে প্রায় তাকে ধাক্কা দিয়ে ছুটে গেল সামনে। মিস মার্পল চিনতে পারলেন টিম ক্যান্ডাল। 1 মিনিট পরেই তার আর্তনাদ শুনতে পেলেন। মলি! হায় ঈশ্বর! মলি! ধীর পায়ে এগিয়ে গিয়ে তিনি সকলের সঙ্গে যোগ দিলেন। তাকিয়ে দেখলেন সেখানে রয়েছে কিউবার ওয়েটার 2জন, ইভিলিন হিলিংডন আর 2জন স্থানীয় মেয়ে। টিম সামনের মাটিতে হাঁটু মুড়ে ঝুঁকে রয়েছে। খাড়ির মধ্যে শায়িত মেয়েটির দেহ দেখতে পেলেন মিস মার্পল। মুখ জলের মধ্যে ডুবানো, সোনালি চুল কাঁধ ঢেকে রাখা হালকা সবুজ শালের ওপর এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। ওহ মলি! টিম হাত বাড়াল মৃতের একটা হাত স্পর্শ করবার জন্য। মিস মার্পল এবারে দায়িত্ব হাতে না নিয়ে পারলেন না। তিনি কর্তৃত্বব্যঞ্জক স্বরে বলে উঠলেন, ওকে সরাবেন না মিস্টার ক্যান্ডেল, সেটা উচিত হবে না। কিন্তু আমাকে দেখতে হবে। ওই মলি,
ইভিলিন এগিয়ে গিয়ে টিমের কাজ স্পর্শ করলেন, বললেন, ও মারা গেছে টিম, আমি ওর নাড়ি দেখেছি। মারা গেছে? অবিশ্বাসের সুরে প্রায় আর্তনাদ করে উঠল টিম। ও জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে? কিন্তু বোন, কি এমন ওর যন্ত্রণা? আমাকে কেন ও জানালো না? কণ্ঠ চিরে আর্তনাদ বেরিয়ে এলো টিম ক্যান্ডালের। কেউ ডাক্তার গ্রাহামকে একবার ডেকে আনলে ভালো হয়, সেই সঙ্গে পুলিশে টেলিফোন করা দরকার, বললেন মিস মার্পল। পুলিশ? তিক্তস্বরে বলে উঠল টিম। ওরা এসে কি করবে? আত্মহত্যার ব্যাপার ঘটলে পুলিশকে জানাতেই হবে, বললেন মিস মার্পল। আমি ডাক্তার গ্রাহামকে ডেকে আনছি, হয়তো এখনও তিনি কিছু করতে পারেন। একরকম টলতে টলতে হোটেলের দিকে চলে গেল টিম। মিস মার্পল আর ইভিলিন হিলিংডন মৃত মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। এখন আর কিছু করার নেই, অন্তত 1 ঘন্টা আগে মারা গেছে মলি। ওহ, কি মর্মান্তিক! ওদের দুজনকে কত সুখী ভেবেছি। মলি যেন বরাবরই কেমন একটু অপ্রকৃতিস্থ ছিল। না, ও কথা আমি মানতে পারি না, দৃঢ়স্বরে বললেন মিস মার্পল। একটু আগেই চাঁদ ঢাকা পড়েছিল মেঘের আড়ালে, এবার মেঘ সরে গেল। মুক্ত চাঁদের আলো ছড়িয়ে পড়ল চরাচরে। উজ্জ্বল রূপলি আলোয় মলির ছড়িয়ে থাকা সোনালি চুল ঝকমক করে উঠল। মিস মার্পল হঠাৎ একটা অস্ফুট শব্দ করে নিচু হয়ে বসলেন, তারপর হাত বাড়িয়ে সোনালি চুলে হাত রাখলেন। আমাদের নিশ্চিত হওয়া দরকার, বললেন তিনি। কিন্তু আপনি যে টিমকে কিছু স্পর্শ না করার কথা বললেন, ইভিলিন বললেন। তা জানি, তখন চাঁদের আলো ছিল না, তাই আমি দেখতে পাইনি। মিস মার্পল ধীরে আঙুল চালিয়ে চুলের গোছা ফাঁক করতেই চুলের গোড়া দেখা গেল। ইভিলিন সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ বিস্ময়সূচক শব্দ করে উঠল। এ কি, এ লাকি, মলি নয়? হ্যাঁ, দুজনের চুলের রং প্রায় এক, কিন্তু মলির চুলের গোড়ার দিকটা গাঢ় রঙের, ও কলপ লাগাতো। কিন্তু লাকি মলির শাল গায়ে দিয়েছিল কেন? শালটাও পছন্দ করত। লাকি বলেছিল এরকম একটা শাল কিনবে, বোঝা যাচ্ছে সেটা কিনে নিয়েছিল। ওটা দেখেই তো আমরা ভুল করেছিলাম। কেউ একজন টিম ক্যান্ডেলকে খবর দিলে ভালো হতো, ইভিলিন বলে উঠলেন। ঠিক আছে, আমি যাচ্ছি। বলতে বলতে তিনি দ্রুত পায়ে পাম গাছের সারির মধ্যে দিয়ে এগিয়ে গেলেন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন মিস মার্পল। পরে মাথাটা সামান্য ঘুরিয়ে অনুচ্চ কণ্ঠে বললেন, তারপর বলুন কর্নেল হিলিংডন। পাম গাছের আড়াল ছেড়ে বাইরে আত্মপ্রকাশ করলেন এডওয়ার্ড হিলিংডন। আপনি জানতেন আমি ওখানে ছিলাম? আপনার ছায়া পড়েছিল, বললেন মিস মার্পল। কিছুক্ষণ নীরব থাকার পর এডওয়ার্ড হিলিংডন নিজের মনে বলে উঠলেন, নিজের খেলায় ও বড় বেশি দূর চলে গিয়েছিল। ও মারা যাওয়ায় আপনি বোধহয় খুশি? অবিশ্বাস্য মনে হচ্ছে? অস্বীকার করব না, ও মারা যাওয়ায় সত্যিই আমি খুশি। হ্যাঁ, মৃত্যু অনেক সময় সমস্যার সমাধান করে দেয়। শান্ত ধীর দৃষ্টিতে তাকালেন মিস মার্পল। এবারে ভীতি প্রদর্শনের ইঙ্গিত প্রকাশ পেল এডওয়ার্ড হিলিংডনের কণ্ঠস্বরে। আপনি যদি ভেবে থাকেন, বাধা দিয়ে শান্ত স্বরে বললেন মিস মার্পল, যে কোনো মুহূর্তে আপনার স্ত্রী মিস ডাইসনকে নিয়ে এসে পড়বেন। তাছাড়া ডক্টর গ্রাহামকে নিয়ে মিস্টার কেন্ডালও আসতে পারেন। মুহূর্তে স্বাভাবিক হয়ে গেলেন এডওয়ার্ড হিলিংডন। ঘুরে দাঁড়িয়ে তিনি মৃতদেহের দিকে তাকিয়ে রইলেন। মিস মার্পল আরেকটি শব্দ উচ্চারণ করলেন না, নিঃশব্দে সরে এসে বাংলোর দিকে হেঁটে চললেন। মিস্টার রাফায়েল তাঁর বিছানায় গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। এত আতঙ্ক হইচই কোনো কিছুই তার কানে পৌঁছায়নি। হঠাৎ 2 কাঁধে মৃদু ঝাঁকুনি খেয়ে জেগে উঠলেন তিনি। কি কি হয়েছে? আমি, হাঁপাতে হাঁপাতে বললেন মিস মার্পল। বালিশে উঁচু হয়ে বসবার চেষ্টা করলেন মিস্টার রাফায়েল। স্থির চোখে তাকালেন মিস মার্পলের দিকে। এই মাঝরাতে আমাকে এভাবে, আমাদের যা করবার তাড়াতাড়ি করতে হবে। আমি একটা অকাট ঘটনার গতি প্রকৃতি বুঝতে ভুল করেছিলাম, অথচ অতি সহজ ব্যাপার। একটু পরিষ্কার করে বলুন, কি সহজ ব্যাপার? আপনি গভীর ঘুমেছিলেন বলে কিছু জানতে পারেননি। এদিকে একটা দেহ পাওয়া গেছে খাড়ির ধারে। প্রথমে আমরা মলির বলেই ভেবেছিলাম, পরে দেখা গেল লাকি ডাইসনের মৃতদেহ খাড়িতে জলে ডুবে মরেছে। লাকি ডুবে গেছে? নিজেই ডুবেছিল না কেউ কেউ ডুবিয়ে দিয়েছে, বললেন মিস মার্পল। বুঝতে পেরেছি, এই জন্যে বললেন এত সহজ ব্যাপার। গ্রেগ ডাইসন, তাই তো? সে গা ঢাকা দিতে পারে বলে আশঙ্কা করছেন? মিস মার্পল বললেন, মিস্টার রাফায়েল, যা বুঝতে পারছি আমাদের একটা খুন ঠেকাতে হবে। খুনটা হয়ে গেছে বললেন যে? এটা ভুলবশত হয়ে গেছে।
যে কোনো মুহূর্তেই আরেকটা খুন হতে পারে। যে করেই হোক আমাদের ঠেকাতে হবে। এখনই আমাদের যেতে হবে। বুঝতে পারছি না কি বলতে চাইছেন, কিন্তু আমি আর আপনি খুন ঠেকাবো কি করে? আপনি প্রায় 100-তে পৌঁছেছেন, আর আমি আমার ভাঙাচোরা শরীর। আপনি বলেছিলেন জ্যাকসনকে যা হুকুম করবেন সে তাই করবে, তাই না? অবশ্যই করবে, তবে তার জন্য তাকে পুষিয়ে দেবার ব্যাপার আছে। তাকে এক্ষুনি ডেকে পাঠান, আর বলে দিন আমি যা বলবো তাই যেন সে করে। কয়েক সেকেন্ড কি ভাবলেন মিস্টার রাফায়েল, তারপর হাতের নাগালের কলিং বেল টিপলেন। সেই সঙ্গে জ্যাকসনের নাম ধরে গলা তুলে হাঁক ছাড়লেন। মাঝরাতে দরজা দিয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল জ্যাকসন। আমাকে ডেকেছেন স্যার? কোনো গোলমাল কিছু? মিস্টার রাফায়েল বললেন, শুনুন জ্যাকসন, তুমি মিস মার্পলের সঙ্গে যাবে। তিনি তোমাকে যেখানে নিয়ে যেতে চাইবেন কিংবা যা করবেন বিনা আপত্তিতে তাই পালন করবে। ওতে তোমার কোনো ক্ষতি হবে না। এজন্য বাড়তি পুরস্কারের ব্যবস্থা করব আমি। বুঝতে পেরেছ? এই আমার হুকুম। ধন্যবাদ স্যার, সব বুঝতে পেরেছি। তাহলে আসুন মিস্টার জ্যাকসন, বললেন মিস মার্পল। মিস্টার রাফায়েল, মিসেস ওয়াল্টার্সকে বলে যাচ্ছি আপনাকে তুলে নিচে চলে আসতে। কোথায় যেতে হবে জানতে চাইলেন মিস্টার রাফায়েল। কেন্ডালদের বাড়িতে। আমার ধারণা মলি সেখানেই ফিরে আসবে, বললেন মিস মার্পল। সমুদ্র থেকে আসা পথ ধরে এগিয়ে এসে মলি হোটেলের চৌহদ্দির বাইরে নিজেদের বাংলোর কাছে এসে এক মুহূর্ত দাঁড়াল। তারপর পাল্লা ঠেলে শোবার ঘরে ঢুকে পড়ল। ঘরে আলো জ্বলছে, বিছানা খালি। মলি বিছানায় গিয়ে বসল। কয়েক মুহূর্ত পরেই কি মনে হতে বিছানার গদির তলা থেকে লুকিয়ে রাখা বইখানা টেনে বার করল। ঠিক এই সময় বাইরে পায়ের শব্দ পাওয়া গেল। চমকে উঠে অপরাধীর ভঙ্গিতে বইখানা নিজের পেছনে লুকিয়ে ফেলল। হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল টিম। ওহ, তুমি এখানে? কোথায় ছিলে? আমি খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। খাড়ির কাছে গিয়েছিলাম। তুমি সেখানে? কি বলতে গিয়ে চেপে গেল টিম। খাড়ির কাছে গিয়ে অপেক্ষা করতে পারলাম না। কে যেন জলের মধ্যে মরে পড়ে আছে। হ্যাঁ, তোমাকে ভেবে আমি ভয় পেয়েছিলাম। এইমাত্র জানতে পারলাম খাড়িতে লাকি মারা গেছে। আমি ওকে মারিনি, বিশ্বাস করো টিম, আমি ওকে মারিনি। মারলে ঠিক আমার মনে থাকত। টিম এগিয়ে এসে মলের পাশে বিছানায় বসল। বলল, না না, তুমি ওকে মারতে পারো না মলি। এ ধরনের চিন্তা একদম মাথায় আনবে না। নিশ্চয়ই সে নিজেই ডুবে মরেছে। হিলিংডনের সঙ্গে ওর ছাড়াছাড়ি হয়ে গেছিল, তাই ও জলে গিয়ে ডুবেছে। কিন্তু লাকি এমন করতে যাবে কেন? কিন্তু বিশ্বাস করো, আমি ওকে মারিনি। প্রিয় মলি, বলছি তো তুমি কিছু করনি। বলতে বলতে টিম ওকে দুহাতে জড়িয়ে ধরল। মলি নিজেকে মুক্ত করে সরে গেল। এই জায়গাটা আর আমার ভালো লাগছে না। এখানে কেবল ভয় আর আতঙ্ক, কেবল অন্ধকার। আমি তার মধ্যে জড়িয়ে আছি, কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। তীক্ষ্ণ তীব্র স্বরে বলে উঠল মলি। চুপ মলি, দয়া করে চুপ করো। বলে এক লাফে বাথরুমে গিয়ে টিম গ্লাসে কিছু নিয়ে এলো। স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, এটা খেয়ে নাও, এতে সুস্থ বোধ করবে। মলি নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করল। বলল, আমি কিছু খেতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ পারবে, বিছানায় বসে এটা খেয়ে নাও। টিম দুহাত দিয়ে মলিকে জড়িয়ে ধরল। তারপর গ্লাসটা ঠোঁটের কাছে এগিয়ে ধরল। এই নাও, খেয়ে ফেলো। ঠিক এমনই সময় জানলার কাছে মিস মার্পলের কণ্ঠস্বর শোনা গেল। জ্যাকসন, ভেতরে গিয়ে ওর হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে শক্ত করে ধরে রাখবে। ও কিন্তু মরিয়া হয়ে উঠতে পারে, সতর্ক থাকবে। জ্যাকসনের শরীর সুগঠিত। বিনা প্রশ্নে হুকুম পালন করার শিক্ষায় শিক্ষণপ্রাপ্ত সে। পলকের মধ্যে ঘরের ভেতরে এক ঝলকে বিদ্যুতের মতোই ঝাঁপিয়ে পড়ল সে। এক ঝটকায় মলির ঠোঁটের কাছে ধরা টিমের হাতের গ্লাসটা এক হাতে, অন্য হাতে সবলে জাপটে ধরল টিমকে। গ্লাস ধরা হাতে একটা মোচড় দিতে গ্লাসটা চলে এলো জ্যাকসনের হাতে। টিম হিংস্র গর্জন তুলে উন্মত্তের মতো নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগল, কিন্তু জ্যাকসনের হাতের বেষ্টনী ছাড়াতে পারল না। বুনো পশুর মতো চিৎকার করতে লাগল টিম। এসব কি হচ্ছে? আমাকে ছাড়ো, শিগগির ছাড়ো। ওকে শক্ত করে ধরে রাখো জ্যাকসন, বলেন মিস মার্পল। এখানে কি ঘটছে সব? বলতে বলতে এস্থার ওয়াল্টার্সের সাহায্যে ঘরে ঢুকলেন মিস্টার রাফায়েল। আপনার লোক বদ্ধ উন্মাদ হয়ে গেছে, ওকে বলুন আমাকে ছেড়ে দিতে, চিৎকার করে উঠল টিম। না, কিছুতেই না, দৃঢ়স্বরে বললেন মিস মার্পল। মিস মার্পলের দিকে তাকিয়ে মিস্টার রাফায়েল বললেন, এই কাণ্ড, এবার তাহলে শোনা যাক বৃত্তান্ত। এতদিন বোবা আর মূর্খ সেজেছিলাম, এখন আমি আর তা নই। মিস্টার রাফায়েল, ওই গ্লাসের পদার্থটুকু ও তার স্ত্রীকে জোর করে পান করাতে চাইছিল,
এটা পরীক্ষা করলেই সব প্রমাণ হয়ে যাবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি এর মধ্যে রয়েছে মারাত্মক পরিমাণের মাদকদ্রব্য। মেজর পেলগ্রেভের বলা কাহিনীর মধ্যে যে নকশা পাওয়া যেত এখানেও রয়েছে তাই। মানসিক অবসাদগ্রস্ত স্ত্রী আত্মহত্যার হাত থেকে তার জীবন রক্ষা করেছে। সেই স্ত্রী দ্বিতীয়বারের চেষ্টায় সফল হয়। ঠিক এরকমই ছিল মেজরের গল্পের কাঠামো। তিনি এমনই গল্প শুনিয়ে আমাকে একটা ছবি দেখাতে গিয়ে মুখ তুলে তাকিয়েই, হ্যাঁ, আপনার ডান কাঁধের ওপর দিয়ে, বললেন মিস্টার রাফায়েল। না, আমার ডান কাঁধের ওপর দিয়ে কিছুই দেখা সম্ভব ছিল না তাঁর। কিছুই দেখেননি তিনি। তবে যে আপনি বলেছিলেন, আপনাকে ভুল বলেছিলাম, সেটাই ছিল আমার বোকামি। আমার ডান কাঁধের ওপর দিয়ে তাকিয়েছিলেন বটে, কিন্তু তার বাঁ চোখটা ছিল কাঁচের। ওই চোখে কিছু দেখা সম্ভব ছিল না। হ্যাঁ, মনে পড়েছে আমার, বললেন মিস্টার রাফায়েল। ব্যাপারটা আমিও ভুলে গিয়েছিলাম। তার মানে তিনি কিছুই দেখেননি। দেখতে পেয়েছিলেন অবশ্যই, তবে এক চোখে। তিনি দেখতে পাচ্ছিলেন তার ডান চোখ দিয়ে। আর নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই চোখে আমার ডান কাঁধের ওপর দিয়ে নয়, আমার বাঁ দিক থেকে। কেউ ছিল সেই দিকে। হ্যাঁ, টিম ক্যান্ডাল আর তার স্ত্রী কাছাকাছি বসেছিল। পাশেই ছিল মস্ত একটা হিবিস্কাস গাছ। সম্ভবত তারা হোটেলের হিসাবপত্র নিয়ে ব্যস্ত ছিল। মেজর পেলগ্রিফের কাচের বাঁ চোখ জ্বলজ্বল করছিল। অন্য চোখ দিয়ে পরিষ্কার দেখতে পেয়েছিলেন হিবিস্কাস গাছের কাছে যে লোকটি উপবিষ্ট, তার মুখ অবিকল ছবির মুখ। সেই ছবিটাও ছিল হিবিস্কাস ছোপের পাশে। মেজর সকলকে যে কাহিনী শোনাতে শুরু করেছিল তার টিম কেন্ডালও জানতে পেরেছিল। তাতেই সে বুঝে যায় মেজর তাকে চিনতে পেরেছেন, তাই তাকে খুন হতে হল। পরে ভিক্টোরিয়া মেয়েটিকেও মরতে হয়। সে টিমকে মেজরের ঘরে একটা ট্যাবলেট ভর্তি শিশি রাখতে দেখে ফেলেছিল। বাংলোর অতিথিদের ঘরে ঢোকার ব্যাপারটা এমন কিছু অস্বাভাবিক ছিল না। নানা কারণেই টিমকে যেতে হতো, তাই প্রথমে এ নিয়ে ভিক্টোরিয়ার মনে কোনো সন্দেহ উপস্থিত হয়নি। কিন্তু যে কারণেই হোক, সে এ নিয়ে টিমকে নানা রকম প্রশ্ন করতে শুরু করে। বাধ্য হয়ে তখন তাকে শেষ করে দিতে হয়। টিম আগাগোড়া এই খুনটার জন্যই ছক করে সব কাজ করে চলেছিল। ও একজন স্ত্রী হত্যাকারী দাগী। সমস্ত মিথ্যা কথা, জঘন্য অপবাদ। উন্মত্তের মতো চিৎকার করে উঠল টিম। এস্থার ওয়াল্টার্স মিস্টার রাফায়েলের হুইল চেয়ারের পাশে দাঁড়িয়েছিল। আচমকা অস্ফুট আর্তনাদ করে সে ছুটে গেল টিমের দিকে। জ্যাকসনের হাত থেকে তাকে টেনে ছিনিয়ে আনার বৃথা চেষ্টা করল। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এসব কোনো কথাই সত্যি নয়। আমি জানি প্রিয় টিম, এসব সত্যি নয়। তুমি কাউকে খুন করতে পারো না, কখনোই না। ওই শয়তানি, ওই যাকে তুমি বিয়ে করেছ, সেই এসব করেছে। ও তোমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল। না না, তুমি কাউকে খুন করতে পারো না। আমি বিশ্বাস করি না টিম। আমি তোমাকে ভালোবাসি। আমি। এরপর নিজেকে নিয়ন্ত্রণে রাখা আর সম্ভব হল না টিম ক্যান্ডেলের পক্ষে। সে ক্রুদ্ধ আক্রোশে চিৎকার করে উঠল, চুপ, চুপ কর শয়তানি, একদম চুপ। ওই নোংরা মুখ বন্ধ কর। আমাকে ফাঁসিতে ঝোলাতে চাস? তাহলে এইসব ব্যাপার চলছিল, নরম সুরে বলে উঠলেন মিস্টার রাফায়েল। মিস্টার রাফায়েল আর মিস মার্পল নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন। তাহলে আমাদের এস্থার টিম ক্যান্ডেলের প্রেমে মজেছিল, বলেন মিস্টার রাফায়েল। ভবিষ্যতে বিয়ের সম্ভাবনা নিয়ে ওর মধ্যে বেশ রোমান্টিকতা ছিল। টিম ক্যান্ডেলের স্ত্রী মারা গেছে বলছেন? আমার ধারণার কথা বলছি শুনুন। মলি মারা যাবে এমন কোনো ধারণা এস্থার ওয়াল্টার্সের ছিল বলে মনে হয় না। মলির সঙ্গে একজনের প্রেম ঘটিত ব্যাপার রয়েছে এমন একটা ধারণা টিম এস্থারকে দিয়েছিল নিশ্চয়ই, আর সে তা বিশ্বাসও করেছিল। সেই লোক যে মলিকে অনুসরণ করে এখানে উপস্থিত হয়েছে সম্ভবত, এমন কথাও টিম বলেছিল। ফলে এস্থারের বিশ্বাস হয়েছিল ওদের মধ্যে বিবাহ বিচ্ছেদ অনিবার্য। এটা ওর কাছে সম্মানজনক হবে বলেই তার মনে হয়েছিল। বুঝতে পারছি সবই, কিন্তু দুর্বোধ্য ঠেকছে টিম এস্থারের প্রতি আকৃষ্ট হল কেন? এ কথা তো আপনার অজানা থাকার কথা নয়। ধারণা একেবারেই করতে পারছি না তা নয়, তবু আপনার ব্যাখ্যা শুনতে চাই। আপনার বুদ্ধি অসাধারণ। আমি ব্যাখ্যা করলে তা করব কিছুটা কল্পনার আশ্রয় নিয়ে। যাই হোক, নিশ্চয়ই আপনার মনে পড়বে একবার আমি আপনাকে বলেছিলাম জ্যাকসন আপনার কাগজপত্র সুযোগ পেলেই ঘাঁটাঘাঁটি করে। হ্যাঁ, তবে আমি এ বিষয়ে সতর্ক ছিলাম। ওর কিছু পাবারই সম্ভাবনা ছিল না। আমার ধারণা আপনার উইলের ব্যাপারটাও জানতে পেরেছিল। হ্যাঁ, তা সম্ভব। সুটকেসে উইলের একটা নকল রাখা ছিল। আপনি একবার ওদের কানে যায় এমনভাবেই আমাকে বলেছিলেন এস্থার ওয়াল্টার্সের জন্য আপনার উইলে কোনো ব্যবস্থা রাখেননি। এই বিষয়টা এস্থার আর জ্যাকসনকেও জানিয়ে রেখেছিলেন।
এটা ঠিকই যে জ্যাকসনকে আপনি কিছুই দিয়ে যাননি, তবে এস্থারকে উইলে টাকা দিয়ে যাবার ব্যবস্থা করেছিলেন, যদিও এই বিষয়ে বিন্দুমাত্র আভাস আপনি কাউকে দেননি, তাই কি? ঠিক তাই। কিন্তু আপনি এসব জানলেন কিভাবে? খুব বেশি বুদ্ধি খরচ করতে হয়নি, হাসলেন মিস মার্পল। আপনি যেভাবে জোর দিয়ে বারবার কথাটা জানাতে চেয়েছিলেন, তাতেই আসল ব্যাপারটা আমার জানা হয়ে যায়। কেউ মিথ্যা বললে নিজের অভিজ্ঞতা দিয়েই আমি তা বুঝতে পারি। সত্যিই আপনি অসাধারণ মহিলা। আমি আমার উইলে এস্থারের জন্য 50,000 পাউন্ডের ব্যবস্থা রেখেছি। আমি মারা যাবার পরে জানতে পেরে নিশ্চয়ই ও অবাক হয়ে যেত। এবারে বুঝতে পারছি, টিম কেন্ডাল উইলের কথা জানতে পেরেই লোভে পড়ে যায়। স্ত্রীকে বেশি মাত্রায় মাদক খাইয়ে বা অন্য উপায়ে শেষ করে 50,000 পাউন্ড, সেই সঙ্গে এস্থারকে বিয়ে করার পরিকল্পনার ছক নিয়েছিল। কোনো এক সময়ে টাকাটা হাতে এসে গেলে সম্ভবত তাকেও এইভাবেই সরিয়ে দিত। কিন্তু ঠিক কিভাবে জানতে পারল এস্থার 50,000 পাউন্ড পেতে চলেছে? মিস মার্পল বললেন, জ্যাকসনের টিমকে সে কথা জানায়। ওদের দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছিল। কোনোদিন গল্প ছলেই সম্ভবত জ্যাকসন কোনো কিছু খেয়াল না করে প্রকাশ করে ফেলেছিল এস্থার বেশ মোটা অঙ্কের টাকা পেতে চলেছে। আমার অনুমান, নিজে সে এস্থারকে বিয়ে করার চেষ্টা করে চলেছে, এমন ইঙ্গিতও থাকতে পারে, যদিও সে তখনও পর্যন্ত এস্থারের কাছ থেকে তেমন সাড়া পায়নি। আপনার ব্যাখ্যায় কল্পনার প্রশ্রয় থাকলেও সবই সম্পূর্ণ যুক্তিপূর্ণ। সব ব্যাপারে সুন্দরভাবে মিলে যাচ্ছে, এটা সত্যি। তবে আমি এতই মূর্খ ছিলাম যে ধূর্ত টিম কেন্ডালের একটা মোক্ষম চাল একদম ধরতে পারিনি। গুজব রটাবার শিল্পটা বেশ ভালো রকমের রপ্ত ছিল টিমের। যা যা আমার কানে এসেছে তার অধিকাংশই মনে হয় তার রটনা করা। এমন একটা রটনা হয়েছিল যে মলি এক অনুপযুক্ত লোককে বিয়ে করতে জেদ করেছিল। তার পরিবারের লোকদের আপত্তির জন্যই সেই বিয়ে সম্ভব হয়নি। আমার ধারণা সেই অনুপযুক্ত লোকটি টিম স্বয়ং, যদিও আমার ধারণা তখন সে অন্য কোনো নাম ব্যবহার করেছিল। মলির বাড়ির লোকদের জোরালো আপত্তির কথা শুনে টিম ক্যান্ডাল হয়তো তার কোনো গোপন অপরাধ সম্পর্কে শঙ্কিত হয়েছিল, তাই সে মলির বাড়ির লোকদের সঙ্গে পরিচিত হতে চায়নি পর্যন্ত। তবে মলির সঙ্গে ঠিক করে সে একটা গোপন মতলব নিপুণভাবে কাজে লাগায় এবং উদ্দেশ্য সিদ্ধ করে। ওদের দুজনের কাছে ব্যাপারটা খুব মজার হয়ে উঠেছিল। মলি বাড়ির লোকেদের কাছে এমন ভাব দেখাতে চেয়েছিল, ঠিক সেই সময় জনৈক টিম ক্যান্ডালের আবির্ভাব ঘটে। এই ক্ষেত্রে সে মলির আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের অনেকের নাম করে তাদের বিশ্বাস জন্মাতে সক্ষম হয়। তারাও তাকে আদর অভ্যর্থনার ত্রুটি করে না। আগের অযোগ্য লোকটির বদলে একজন যোগ্য লোক পাওয়া গেছে বলে তারা নিশ্চয়ই আনন্দিত হয়েছিল। মলি আর টিম এই ব্যাপারটি নিয়ে আড়ালে যে খুব মজা করেছিল তা সহজেই অনুমান করা চলে। বিয়েটা দুজনের সুসম্পন্ন হয়েছিল, আর মলির টাকা দিয়ে টিম এই হোটেলটা আগের মালিকের কাছ থেকে কিনে নেয়। তারপর দুজনেই এখানে চলে আসে। টিম ক্যান্ডাল যথেষ্ট যোগ্য ও করিতকর্মা পুরুষ। মলির টাকা সে যথাসাধ্য তাড়াতাড়ি শেষ করে ফেলে, আর এমনই এক সময়েই তার পরিচয় ঘটে এস্থার ওয়াল্টার্সের সঙ্গে। সে নতুন করে আবার প্রচুর টাকার সম্ভাবনার ইশারা পেয়ে যায়। টিম ক্যান্ডাল বুঝতে পেরেছিল খুব বেশি দিন তাকে অপেক্ষা করতে হবে না। সময়টাকে সে দ্রুত প্রস্তুতির জন্য কাজে লাগালো। সে নানারকম ছলচাতুরির আশ্রয় নিল। মলি মানসিক রোগগ্রস্ত এই কথাটা বিশ্বাস করাবার জন্য সে তার জাল কিভাবে বিস্তার করেছিল দেখুন। মানসিক বিপর্যয় সম্পর্কিত একটা বই সে হাতের কাছেই রেখে গিয়েছিল। তারপর মলি কিছু বুঝতে না পারে সেভাবে তাকে মাদক আর ওষুধ প্রয়োগ করে চলেছিল, যাতে সে অলীক কিছু স্বপ্ন দেখে এবং উদ্ভট চিন্তা তার মাথায় আসে। এখানে এই ব্যাপারে আপনার জ্যাকসন বেশ বুদ্ধিমত্তা প্রমাণ রেখেছে। মলির কোনো কোনো উপসর্গ দেখে নিশ্চয়ই তার মনে খটকা লেগেছিল। সেসব মাদকের প্রতিক্রিয়া বলেই তার সন্দেহ হতে থাকে। এই সন্দেহ ভঞ্জনের জন্যই সেদিন সে মলির বাংলোয় ঢুকেছিল বাথরুমে রাখা প্রসাধনী পরীক্ষা করবে বলে। মলির মুখে মাখার ক্রিম পরীক্ষা করে দেখেও ছিল। প্রাচীনকালে ডাইনিরা মলমে বেলেডোনা মিশিয়ে দিলে একই ধরনের উপসর্গ দেখা যেত। এই বিষয়টা কোনোভাবে জ্যাকসনের মাথায় ঢুকে গিয়েছিল। মাঝে মাঝে কিছু ভুলে যাওয়া, নানারকম আতঙ্ককর স্বপ্ন, এসব থেকে মলি নিজেও বেশ ভয় পেয়ে গিয়েছিল। এইভাবে ক্রমে তার মধ্যে মানসিক রোগের সব রকম লক্ষণই দেখা দিতে শুরু করলে জ্যাকসনের সন্দেহ ঘনীভূত হয়। আমার মনে হয় মেজর পেলগ্রেভের গল্প থেকেও জ্যাকসন এমন একটা ধারণা পেয়ে থাকতে পারে। মেজর সত্যিই এক অদ্ভুত লোক ছিলেন বটে, বললেন মিস্টার রাফায়েল। নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছিলেন, বললেন মিস মার্পল। সেই সঙ্গে প্রাণ হারালো বেচারি ভিক্টোরিয়া। মলিও তো প্রায় শেষ হবার মুখেই চলে গিয়েছিল। এসব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলেও
তিনি একজন খুনিকে শনাক্ত করতে আমাদের সাহায্য করে গেছেন। আমার অবাক লাগছে অমন ধূর্ত টিম কেন্ডাল ভুল করে লাকিকে খুন করল কিভাবে। নিছক ভাগ্য বলতে হবে ব্যাপারটাকে। আমার মনে হয় সে নিশ্চিত হয়েছিল যে সকলকে নিঃসন্দেহ করতে পেরেছে মলি মানসিক রোগগ্রস্ত। একটা কাজ সমাধা হওয়ার পর পরবর্তী কাজের দিকে হাত বাড়ায় সে। মলিকে যে মাদক জাতীয় ওষুধ খাইয়ে চলেছিল তাই খাওয়ানোর পর ওকে বলে ওরা দুজন মিলে খুনের ব্যাপারে রহস্যভেদ করবে। টিম মলির সাহায্য চায় এবং বলে সকলে ঘুমিয়ে পড়লে খাড়ির কাছে একটা বিশেষ জায়গায় ওরা দুজন মিলিত হবে। টিম নিশ্চয়ই এমন আভাস দিয়েছিল যে সে জানে খুনিকে, চেষ্টা করলে তারা তাকে ফাঁদে ফেলতে পারবে। ওষুধ খাওয়ানোর ফলে মলি তার স্বাভাবিক বিবেচনা শক্তি হারিয়ে ফেলেছিল, তাই স্বামীর কথায় বাধ্য মেয়ের মতো সে খাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। কিন্তু ওষুধটা এক্ষেত্রে শাপে বর হল। মলির ঠিক যেই সময় খাড়ির কাছে পৌঁছানোর কথা, গতিশ্লথ হয়ে পড়ার দরুন সেই সময় পৌঁছাতে পারে না। অনেক পিছিয়ে পড়েছিল। যথাসময় টিম নির্ধারিত স্থানে উপস্থিত হয়। সেখানে যাকে সে দেখতে পায় তাকে মলি বলেই ভেবে নেয়। তার মাথার সোনালি চুল, গায়ে জড়ানো ছিল হালকা সবুজ শাল। টিম আর বিলম্ব করে না, মেয়েটির পেছনে এসে আচমকা মুখে হাত চেপে ধরে আর সজোরে জলে টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে চেপে ধরে রাখে। আমারও মনে হচ্ছে ঠিক এরকমটাই করেছিল সে, কিন্তু স্ত্রীকে শেষ করে দেবার আরও সহজ পথ তো তার হাতেই ছিল। বেশি মাত্রায় মাদক খাইয়ে দিলেই তো কাজটা হাসিল হতো। মিস মার্পল বললেন, হ্যাঁ, এই কাজটা অনেক সহজ ছিল, সন্দেহ নেই, কিন্তু এতে সন্দেহ জাগার সম্ভাবনা ছিল। সকলেই জেনে গিয়েছিল ডাক্তারের নির্দেশে মলির হাতের কাছ থেকে সমস্ত রকম ওষুধ ও মাদক জাতীয় জিনিস সরিয়ে রাখা হয়েছিল। এই সত্ত্বেও যদি সে অতিরিক্ত মাত্রার ওষুধ পেয়ে যেত, তাহলে স্বভাবতই সন্দেহের দৃষ্টিটা পড়ত তার স্বামীর ওপরেই, কেননা টিম ছাড়া এটার কারো পক্ষেই সম্ভব হতে পারত না। কিন্তু হতাশাগ্রস্ত মনের চাপে মলি যদি স্বামী যখন ঘুমন্ত অবস্থায় সেই সময় জলে ডুবে আত্মহত্যা করে, তাহলে কারোর মনে এই সম্পর্কে কোনো প্রকার সন্দেহ জাগবে না। সকলেই একটা বিয়োগান্তক ঘটনা বলে মেনে নেবে। তাকে জোর করে জলে ডুবিয়ে মারা হয়েছে এমন কথা কেউ বলবে না। একটু চুপ করে কি ভাবলেন মিস মার্পল। পরে বললেন, খুনিদের স্বভাবই অবশ্য এরকম, অপরাধকে একটু অসাধারণ আর জটিল করে তুলবার পক্ষপাতী। তাহলে আপনি বলতে চাইছেন টিম আদৌ বুঝতেই পারেনি অন্য মেয়েকে ভুল করে মেরে ফেলেছে? সে সুযোগই সে পায়নি, বললেন মিস মার্পল। এমন ক্ষিপ্রতার সঙ্গে সে কাজটা করে যে মৃতের মুখটাও ভালো করে দেখার সুযোগ পায়নি। তাছাড়া কাজ শেষ করে সে দ্রুত স্থান ত্যাগ করে। 1 ঘণ্টা পরে কয়েকজন সঙ্গী জুটিয়ে মলির অনুসন্ধানে বের হয়। এইভাবে অতি নিপুণভাবে সে নিজেকে একজন বিহ্বল স্বামী বলে প্রতিপন্ন করে। একটা বিষয় কিন্তু খটকা লাগছে। বুঝতে পারছি না লাকি অত রাত্রে একটা খাড়ির কাছে কি উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল। আমার বিশ্বাস, লজ্জিত ভঙ্গিতে হেসে বললেন মিস মার্পল, কারোর জন্য অপেক্ষা করছিল। কে, এডওয়ার্ড হিলিংডন? না, সেদিকের আকর্ষণ কেটে গিয়েছিল। বরং এটা হওয়া সম্ভব লাকি জ্যাকসনের জন্য অপেক্ষা করেছিল। জ্যাকসনের জন্য? বলেন কি? মিস মার্পল দৃষ্টি অবনত রেখে বললেন, লাকির ওপরে দৃষ্টি ছিল আমার। জ্যাকসনের প্রতি তার অনুরাগসিক্ত দৃষ্টিক্ষেপ আমার চোখ এড়ায়নি। মিস্টার রাফায়েলের দুচোখ নেচে উঠল। তিনি শীষ দিয়ে উঠলেন। পরে বললেন, জ্যাকসন একটা আস্ত হুলো। ওর অসম্ভব কাজ কিছু নেই। তা ভুল মানুষকে খুন করেছে বলে টিম নিশ্চয়ই প্রচণ্ডভাবে মুষড়ে পড়েছিল। ব্যাপারটা বুঝতে পেরে মুষড়ে পড়েছিল। মলি যখন সকলকে জানাতো সে খাড়ির কাছে ওদের মিলিত হবার কথা ছিল, তখন টিম ফাঁদে পড়ে যেত। তাছাড়া ইভিলিন যেভাবে চাপাচাপি শুরু করেছিল, যদি মলিকে কোনো দক্ষ মনোরোগ চিকিৎসকের কাছে হাজির করা হয়, তাহলে এতদিন তার মানসিক অবস্থা নিয়ে যে গুজব ছড়িয়েছে সবই ফাঁস হয়ে যেত। কাজেই মলিকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলাই তার বাঁচার একমাত্র উপায়। এর ফলে পুরো ব্যাপারটা অন্যদিকে বন নিয়ে নিত। প্রত্যেকেই বিশ্বাস করত মলি লাকিকে জলে ডুবিয়ে খুন করেছে, আর পরে ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করতে পেরে অনুশোচনায় নিজেকে শেষ করে দিয়েছে। যথার্থ। ঠিক সময়ে আপনি যদি নিয়তির মতো সেখানে উপস্থিত না হতেন, তাহলে আরেকটা খুনের ঘটনা আমাদের প্রত্যক্ষ করতে হতো, আর প্রকৃত অপরাধী নিশ্চিন্তে গা ঢাকা দেবার সুযোগ পেয়ে যেত। বলতে বলতে অট্টহাসিতে ফেটে পড়লেন মিস্টার রাফায়েল। পরে বললেন, নিয়তি, আপনি ওরকম মাঝরাতে মাথায় গোলাপি পশম জড়িয়ে যখন আমাকে ডেকে তুললেন, তখন যদি নিজেকে দেখতে পেতেন,
তাহলে আপনিও নিশ্চিত আমারই মতো নিজেকে নিয়তি বলেই শনাক্ত করতেন। এয়ারপোর্টে মিস মার্পলকে বিদায় জানাবার জন্য উপস্থিত হয়েছিলেন অনেকেই। মলি এসেছিল। সে ইতিমধ্যেই যথেষ্ট সাহসিকতার সঙ্গে আঘাতটা সামলে নিয়েছিল। মিস্টার রাফায়েল তার জন্য তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার এক প্রতিনিধির সহায়তায় মলি তার হোটেলের কাজ চালাচ্ছিল। মিস্টার রাফায়েল রাতারাতি ইংল্যান্ডে তার বার্তা পাঠিয়ে তার প্রতিনিধিকে আনিয়ে নিয়েছিলেন। মিস্টার রাফায়েল, ক্যানন আর প্রেসকট এসেছিলেন। তাদের সঙ্গে অবশ্য অ্যাস্থার ওয়াল্টার্স ও জ্যাকসনও ছিল। প্লেনে ওঠার আগে পর্যন্ত সকলেই বারবার হাত নেড়ে, রুমাল নেড়ে শুভেচ্ছা জানিয়েছিলেন মিস মার্পলকে। মিস্টার ক্যান্ডল অনুশোচনায় নিজেকে শেষ করে দিয়েছে। শুনছিলেন আগাথা ক্রিস্টির একটি মিস্ট্রি থ্রিলার, ক্যারিবিয়ান মিস্ট্রি। পড়ছিলাম এর তৃতীয় ও শেষ পর্ব। থ্রিলারটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল্পতরু সঙ্গে থাকবেন। ধন্যবাদ।